সান্ত্বনা দেবার কোনো উপায় নেই। সামনে থাকা মজবুত কাঁচের দেয়ালটি যেন দুজনের মধ্যে দুজনের দূরত্ব সৃষ্টি করছে। কেন এখানে এসেছিস? নিজের ভালো চাইলে চলে যায় এখান থেকে। আমার সাথে তোকে মাখামাখি অবস্থায় দেখলে ও তোকেও ছাড়বে না। আহত নরম স্বরে কথাগুলো বলে নিজের চোখেই ফুঁসে ওঠা জলকে নিয়ন্ত্রণ করার ব্যর্থ চেষ্টা করতে লাগলো যুবরাজ। পকেট থেকে নিজের ফোনটা বের করে গ্যালারি অপশনে গিয়ে ফোনটা যুবরাজের সামনে মেলে ধরল রেহান। প্রথমে সেদিকে উদাসীন ভঙ্গিমায় নজর দিলেও অপরিচিত বিষাক্ত মেডিসিন দেখে থমকে গেল যুবরাজ। না চাইতেও নিজের বাদামি চোখের মণি থেকে টুপ টুপ করে অশ্রু ঝরতে লাগলো তার মানে অপারেশনের জটিলতার জন্য জ্যাকব গাব্রিয়েলসের মৃত্যু হয়নি, বরং তাকে রীতিমতো মার্ডার করা হয়েছে। কথাখানা বলেই যুবরাজ নিজের থুতনি সমেত নিজের মুখ চেপে ধরল। তারপর বলে উঠল, না, ওনাকে কার্ডিয়াক অ্যারেস্টের ইঞ্জেকশন পুশ করা হয়েছে। শুধু তাই নয়, তার বয়সের তুলনায় বেশি পরিমাণে অ্যান্থেসিয়ার ইনজেক্ট করা হয়েছে তার শরীরে। নর্মাল অ্যান্থেসিয়ার পরিবর্তে তাকে সোডিয়াম থিওফেন্টাল বা বিটুরেট অ্যান্থেসিয়া দেওয়া হয়েছে। এই জন্য সে এত দ্রুত অবচেতন হয়েছিল। সবচেয়ে মারাত্মক খেলা ও কি খেলেছে জানিস? যুবরাজের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে বিজ্ঞের ন্যায় তাকিয়ে রইল রেহান। অবুঝ শিশুর নয় যুবরাজ। রেহানের চোখে চোখ রেখে আহত কণ্ঠে জানতে চাইল, আর কি? রেহান আবার বলা শুরু করলো, আমাদের সামনেই ও জ্যাকব গাব্রিয়েলসকে পটাশিয়াম ক্লোরাইড পুশ করেছে, যার জন্য ধীরে ধীরে কার্ডিয়াক অ্যারেস্ট করে জ্যাকব গাব্রিয়েলসের মৃত্যুবরণ করেছে, কিন্তু আমরা কেউ টের পাইনি। রেহানের মুখে সেরামে এমন হৃদয়হীনের মতো খুনের বর্ণনা শুনে নিজের চুল খামচে ধরে টেবিলে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে কষ্টে বেরিয়ে আসা চিৎকার রোধ করে যুবরাজ। কোনো কিছুই যেন তার মাথায় ঢুকছে না। সেরাম কেন তার পেছনে এভাবে লেগেছে এটাও তার অজানা। বলে উঠল যুবরাজ, তুই আমাকে সেরামের সকল আপডেট কালকের মধ্যে জানাবি। আগামী 2 দিনের মধ্যে আমাকে কোর্টে তোলা হবে। এত বড় গেম যেহেতু সেরাম আমার সাথে খেলেছে, তাহলে এত দ্রুত ও আমাকে ছাড়বে না। অবশ্যই ও বড় কিছু করার অপেক্ষায় প্রহর গুনছে, তাই যা করার আজ রাতেই তোকে করতে হবে। যুবরাজের কথা শেষ না হতেই কনস্টেবল নম্রভাবে জানিয়ে দিল, টাইম শেষ হয়ে গিয়েছে। যাবার আগে যুবরাজের গভীর চোখের দিকে একবার চাইল রেহান। চোখে চোখে নিজেদের প্রয়োজনীয় কথা ছাড়তেই জেল থেকে বেরিয়ে নিজেদের গাড়িতে উঠে বসলো রেহান। তোকে আমার খুব ভালো লাগে মির্জার যুবরাজ শাহিদ, আর ভালো লাগে বলেই তোকে আমি এভাবেই কষ্ট দেই। তোর কান্না আমাকে যে কি পরিমাণ তৃপ্তি দেয় এটা ভাষায় প্রকাশ করার জো নেই। উহ, কি সুন্দর চোখ তোর। তোর চোখের কাতরতা আর জল দুটোই আমার বেশ পছন্দের। মৃদু হলুদ আলোয় নির্জন কক্ষে ইজি চেয়ারে বসে হুইস্কির গ্লাসে বরফ ঢেলে তা নাড়তে নাড়তে বিড়বিড় করে কথাগুলো বলে চলেছে সেরাম। বিশাল বড় অ্যাপার্টমেন্টে বৃহৎ কক্ষ জুড়ে যুবরাজের বড় বড় ছবি আর লেখালেখিতে পরিপূর্ণ। তুই না চাইতো অনেক বড় ভুল করে ফেলেছিস যুবরাজ। তোর প্রথম অপরাধ তুই আমার মনে ধরেছিস। অবশ্য মনে ধরার একটা কারণও আছে। তোর জন্য আমি আমার পাপার কাছে অবহেলিত হয়েছি। আমার পাপার ভালোবাসা ভাগ বসানোর দুঃসাহস দেখিয়েছিস তুই। তোর জীবনের সব ভালো আমি আস্তে আস্তে কেড়ে নেব, দেখিস। দাঁতে দাঁত পিছে কথাগুলো সেরাম বলেই হো হো শব্দ করে হেসে উঠল। মুহূর্তেই সেই হাসি বিলীন হয়ে তা ক্রোধে রূপ নিল। সেই ক্রোধ ঠেকাতে না পেরে হুইস্কির বোতল দিয়ে নিজের মাথায় নিজেই বাড়ি মারল সেরাম। শক্ত বোতলের সজোর আঘাতে সাথে সাথেই মাথা পেটে উষ্ণ রক্ত ধারা গড়িয়ে পড়ল সেরামের চিবুক আর কপাল বেয়ে। কিঞ্চিত আলোতে ব্যালকনি বিশাল স্থায়ী পজিশনে নিজের রক্তাক্ত ভয়ঙ্কর অবয়ব দেখে কিটকিটিয়ে হেসে উঠল সেরাম। সেরাম ফাইয়াজ ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম ম্যান দ্য ওয়ার্ল্ড। কথাখানা সগর্বে বলে কিছুক্ষণ হাসার পর আপনা আপনি হাসি বন্ধ করে কঠিন রাগে ফুঁসতে লাগলো সে। নিজের মুখাবে 2 হাতে আঙুলের সঞ্চালন করতে করতেই ভাবতে লাগলো শেরওয়ান, আমি যদি পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ হই, তাহলে মেগান গাব্রিয়েলিয়া যুবরাজের হাত ধরল কেন? তাহলে কি যুবরাজই বেশি সুদর্শন? এবার যেন সেরামের রাগ গগনচুম্বী হলো। নিজেকে নিজেই শক্ত হাতে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলল নিমিষেই। এরপর সেখান থেকে উঠে এসে একটা রিভলভার তুলে নিয়ে ওয়ালে টাঙানো যুবরাজের বিশালাকার ফটোতে একের পর এক গুলি চালাতে লাগলো। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যাবার পর রক্তাক্ত শরীরেই ধপ করে বিছানায় শুয়ে ঘুমের রাজ্যে তলিয়ে গেল সেরাম। ব্যালকনি এক কর্নারে দাঁড়িয়ে সবটাই অবলোকন করলো রেহান। এরপর ধীরে সুস্থে স্টিলের পাইপ বেয়ে নিচে নেমে এলো সে। আজকে যুবরাজকে কোর্টে তোলা হয়েছে। প্রত্যেকে অধীর আগ্রহে হিয়ারিং এর জন্য অপেক্ষা করছে। শহরের নামকরা বড় বড় উকিল নিয়ে কোর্টে এসে হাজির হয়েছে মেগান।
এইটুকু একটা বাচ্চা মেয়ে যুবরাজের জন্য এত কিছু করে যাচ্ছে, এটা ভাবতেই যুবরাজের বুক খাঁ খাঁ করে উঠছে থেকে থেকে। চঞ্চল উৎফুল্ল হাসিখুশি ছোট মেয়েটাকে আজ অনেকটাই ম্যাচিউরড আর বড় বড় ঠেকছে যুবরাজের কাছে। ঘড়ির ঘন্টা পড়তেই পক্ষ বিপক্ষে উকিলদের জেরা শুরু হয়ে যায়। এমন একটা কেস সলভ করতে এসে জাজ নিজেও বেকায়দায় পড়েছেন। হসপিটাল থেকে বলা হচ্ছে খুনের কেস, কিন্তু যাদের পেশেন্ট তারা চুপচাপ। এমন বিরল কেস কখনোই যেন দেখেনি বেচারা জাজ। এদিকে সমানে ঘড়ির দিকে তাকিয়ে সময়ে প্রহর গুনছে যুবরাজ। সকল প্রমাণ নিয়ে রেহানের কোর্টে হাজির হবার কথা। তবে কি তার কোনো বিপদ হলো? অজানা আতঙ্কে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো যুবরাজে। পানি পিপাসায় বুকটা খাঁ খাঁ করে উঠল তার। তবে কি রেহান আমার জন্য সেরামের ফাঁদে পড়ে গেল? নিউ ইয়র্ক শহরে তাপমাত্রা কমতে কমতে -12 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সারাটা দিন ধরেই তীব্র শৈত্যপ্রবাহ বিরাজমান ছিল। সন্ধ্যার পর যে কোনো মুহূর্তে তুষারঝড় উঠতে পারে, যার জন্য সন্ধ্যার আগে থেকেই শহরের সকল কার্যক্রম বন্ধ করে মানুষজনকে নিজ নিজ আবাসস্থলে অবস্থান করতে জরুরি নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ধূম্রজালের মতো ঘন কুয়াশা চারপাশ বেষ্টন করে ফেলেছে গভীরভাবে। সন্ধ্যা নামার আগেই শীতল নিউ ইয়র্ক শহর আবজা অন্ধকারে তলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। রাস্তায় সোডিয়াম লাইটের কড়া হলুদ আলো পর্যন্ত সেই ধোঁয়া কাটিয়ে উঠতে পারছে না। চারপাশে কেমন যেন একটা গা ছমছমে ভাব পরিলক্ষিত। সময় যখন 8:10 তখনই শো শো শব্দে ভারী বাতাস বইতে শুরু করলো। বরফ ঝড় থেকে নিজেদের বাঁচাতে প্রত্যেকেই কঠিনভাবে নিজেদের ঘরবন্দি করে ফেলেছে। রাস্তার নেড়ি কুকুর ছাড়া আর কোনো পশু পাখি বা মানুষের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। অত্যধিক শীতের প্রকোপে কুকুরগুলো করুণ স্বরে চিৎকার করে চলেছে সারাক্ষণ। পরিস্থিতি এমন রূপে এসে দাঁড়িয়েছে, কেউ যদি সাহায্যের জন্য বাইরে চিৎকার চেঁচামেচি করে মরেও যায়, তবুও সেটা কারো কর্ণকুহরে প্রবেশ পর্যন্ত করবে না। প্রায় 200 বছরের পরিত্যক্ত পুরনো একটি প্যালেসের বেজমেন্টের সামান্য আলো দেখা যাচ্ছে। যদিও রাত তেমন গভীর নয়, কিন্তু কুয়াশায় গাঢ় চাদরে মনে হচ্ছে গভীর নিশুতিপুত্রের রাত। প্যালেসের বেজমেন্টের ছাদে একটা হুকের সাথে টাঙানো হয়েছে নাইলন দিয়ে বিশালাকার দড়ি, আর সেই পায়ে দড়ি দিয়ে দুই পায়ের টাকনু একসাথে করে কষে বেঁধে উপর করে ঝুলিয়ে রাখা হয়েছে কোনো এক যুবককে। সামান্য আলোতে সেই যুবকের মুখায়ব দেখা যাচ্ছে না। যুবকটির সারা শরীর থেকে ছুঁয়ে ছুঁয়ে কপাল গড়িয়ে মেঝেতে ঝরে পড়ছে লাল রক্তের উষ্ণ তরল, আর সেই তরল হিমায়িত মেঝেতে পড়ার সাথে সাথে বরফে পরিণত হচ্ছে। হঠাৎই বাইরে শুরু হলো কঠিন তুষারঝড়। পরিত্যক্ত প্যালেসের ভাঙা জানলা দিয়ে হুড়মুড় করে বরফের স্তূপ প্রবেশ করতে লাগলো, আর সেই সাথে রক্ত হিম করা উত্তরীয় হাওয়া। শীতের নিষ্ঠুরতা ঝুলিয়ে রাখা ব্যক্তিটি কিঞ্চিত নড়েচড়ে উঠল। তার বিবস্ত্র উলঙ্গ শরীরটি এই তাপমাত্রা সহ্য করতে ব্যর্থ হচ্ছে। মনে হচ্ছে বুকের খাঁচার ভেতরে উষ্ণ যন্ত্রটাও বুঝে জমে যাবার উপক্রম। যুবকটি গলা ফাটিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে চাইল, কিন্তু হায় দুর্ভাগ্য, চিৎকার করা তো দূর, ঠোঁট পর্যন্ত নাড়ানোর ক্ষমতা তার নেই। শক্ত টেপ দিয়ে তার মুখখানা আটকে দেওয়া হয়েছে। এই প্রচণ্ড ঠান্ডায় তার সারা শরীরে আঘাতপ্রাপ্ত স্থানগুলো ব্যথায় চিরবিড়িয়ে উঠল। মনে হচ্ছে সেগুলো আরও ফেটে চৌচির হয়ে রক্তক্ষরণ শুরু হবে। এবার লোকটি ছটফটানি বেড়ে গেল দ্বিগুণ। তার কাছে মনে হচ্ছে এই নরকীয় যন্ত্রণার চাইতে মৃত্যুবরণ বহুগুণ ভালো। লোকটির নড়াচড়া দেখে চেয়ারে বসা অপেক্ষায়মান ব্যক্তিটির মুখ টিপে হু হু করে সামান্য হাসল। ফায়ার প্লেসে বেশি করে পাইন গাছে কাঠ ঢেলে দিয়ে নিজের গলায় উলে মাপড়ার খানা ভালো মতো করে মুখে পেঁচিয়ে গলা খাকারি দিল। জ্ঞান ফিরল তোর তবে, রেহান চৌধুরী? তোর জ্ঞান ফেরাতে বেশ খুশি হয়েছি আমি। এভাবে নিশ্চুপ ডেড ফিশের মতো তোকে দেখতে মোটেও ভালো ঠেকছিল না আমার। যাই হোক, কাজের কথায় আসি, তোর সাথে সময় কাটাতে মোটেও ভালো লাগছে না আমার। চেয়ারে বসে থাকা ব্যক্তিটির কণ্ঠ শুনেই ঠাউর করে ফেলল রেহান। মানুষটি কে হতে পারে? উপর করে ঝুলিয়ে রাখার কারণে সেরামের মুখায়ব দেখতে তার বেশ বেগ পেতে হলো। তবুও রেহান এই ঘৃণিত নোংরা মস্তিষ্কের অধিকারী ব্যক্তিকে মৃত্যুর পূর্ব মুহূর্তে একবার হলেও দেখে তবেই মরতে চায়। রেহান হাত নাড়িয়ে মাথা নাড়িয়ে কিছু বোঝানোর চেষ্টা করল। সেরাম রেহানের উদ্বিগ্ন অবস্থা দেখে বিগলিত হাসল। উপ সরি ডক্টর রেহান, তোর মুখে টেপ মেরে দিয়েছি, কিন্তু সেটা খুলতে বেমালুম ভুলে গিয়েছি আমি। মুখ বন্ধ থাকলে মনে আকুতি মিনতি প্রকাশ করবি কি দিয়ে? কথাখানা বলেই হো হো শব্দ করে হাসতে হাসতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রেহানের সামনে এসে দাঁড়ালো।
এরপর সহসাই রেহানের ঝলমলে সুন্দর রক্তাক্ত চুলের ভাঁজে নিজের হাতে ভয়ানক থাবা বসিয়ে শক্ত করে টেনে ধরল। অসহনীয় ব্যথায় রেহান উ উ শব্দ করতে লাগলো। ফেরান রেহানের দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে হেসে কুটি কুটি হলো। এরপর সজোরে একটানে রেহানের মুখের টেপ খুলে ফেলল।